মামুনুল হকরা মনে করছে এটা তাদের একটা মহাবিজয়। এই যে 501 নম্বর রুমে যে ঘটনা ঘটছে, সবারই একটা সুরসুরি আছে। একটা আগ্রহ আপনার মুতাবিয়ের প্রতি আগ্রহ জন্মেনি, যাই হোক আল্লাহ বাঁচিয়েছে। আচ্ছা, সংসদ সম্পর্কে তিনি খুব ভীষণ রকম হতাশ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি হতাশ না। আমি এই সংসদে এমন সব জিনিস দেখতে পাচ্ছি, এগুলো দেখার পর আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, মন শীতল হয়ে যাচ্ছে, কান ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বারবার শুধু মনে করি যে এই সংসদ আরও চলুক, আরও দেখি। আলবার্ট আইনস্টাইন যে ইনভেনশন করেছিলেন, বা নিউটন যে গতির সূত্র আবিষ্কার করেছিলেন, আলবার্ট আইনস্টাইন যেটা করেছিলেন, আর নিউটনের যে গতির সূত্র, এর চাইতে এই সংসদে যে কাঁচা রাস্তা হলো, কাঁচা রাস্তার যে সূত্র, এটা আমি মনে করি কোনো অংশে কম না। এই জন্য এইরকম একটা প্রাণবন্ত সংসদ যারা উপহার দিয়েছেন, এরকম সংসদ সদস্যদেরকে যারা মনোনয়ন দিয়েছেন, তো তাদেরকে আসলে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানো উচিত। যেটা আমার ভাই উনি হতাশ, আমি খুব খুশি। এরপর এখানে ধরেন জামাতের যে পারফরমেন্স, আমার তো ঘুম আসছে না এদের পারফরমেন্স দেখে। মানে পুরো সংসদে আরবি, ফার্সি, উর্দু, এই সব ভাষাগুলোর চর্চা হচ্ছে। এখানে হিন্দুস্তানি, পাকিস্তানি, অ্যারাবিক, ওয়েস্টার্ন স্টাইলের পোশাক আশাক পরছে মানুষ। তারপরে এখানে ব্যক্তিগত জীবনের কথাবার্তা থেকে শুরু করে, আকাশের আল্লাহর আরশে আজিম থেকে শুরু করে, মানে শরিয়ত, মারেফত, সব আলাপ হচ্ছে। বিষয়টা একটু জানতে চাইবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আসলে সংসদে কিন্তু মুতাবিয়ের বিষয়টা উঠেছে। ওটাই বলতেছি যে মানে এখানে এমন এমন বিষয় নিয়ে আলোচনা করছে যে আলোচনাগুলো আমরা আসলে অনেক দূর টিকিট কেটে শুনতাম। আগেকার দিনে যে বিচার গান হতো, এক পক্ষ শরিয়ত আর এক পক্ষে মারেফত, এ বলতো আল্লাহ আছে, ও বলতো আল্লাহ নেই। তো এগুলো নিয়ে অনেকক্ষণ তর্ক বিতর্ক হতো। তারপর শেষে এই বিয়েটা সঠিক হলো না, ওই বিয়েটা সঠিক হলো, এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা মানুষ, আমরা সেই গ্রামে 70 দশকে আমাদের যাদের সেই কিশোর বয়স সময়, আপনি এগুলো 20 কিলোমিটার 30 কিলোমিটার আমরা পায়ে হেঁটে সারাদিন এই বিচার গান শুনতে যেতাম। এখন এইরকম প্রাণবন্ত আলোচনা হচ্ছে সংসদের মধ্যে। সেখানে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে মানুষের চেহারা সুরত নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে মুতাবিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমাদের মাননীয় স্পিকার মহোদয়, এত রসিক স্পিকার আমি কোনোদিন দেখি নাই। সে মুস্কি মুস্কি হেসে বললেন যে আমাকে কি দেখে আপনার মনে হয় আমি মুতাবিয়ে বিশেষজ্ঞ? এরকম কোনো মধুর জবাব মানে কোনো স্পিকার পৃথিবীর কোনো সংসদে কখনো দিয়েছে বলেন? এবং আমরা এখানে বসে বসে এখন সবাই হোয়াট ইজ মুতাবিয়া ইত্যাদি ইত্যাদি। আমি এটা কিছুই জানি না। আমি এরকম আমাদের বয়সী যাদের বয়স প্রায় 60 বছর হয়ে গেছে, এদের সবাইকেই আমি, আমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা অনেকে ইরান যেতে চায়। তা আমি কয়েকজন বন্ধুবান্ধব তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা ইরান যেতে চাও কেন? তো বলছে দোস্ত আসলে ইরান যেতে চাই, ওখানে মুতাবিয়ে আছে, তুমি যে কোনো সময় কন্ট্রাক্ট ম্যারেজ করে একটা বউয়ের সঙ্গে ঘর করে তাকে এই কিছু দেনমোহর দিয়ে তুমি সেখান থেকে চলে আসতে পারবা। তো এই জন্য হয় কি, অনেক ছেলে, ইরানের অনেক মেয়েরা অনেক সুন্দরী, সেখানে মুতাবিয়ে করা যায়, কন্ট্রাক্ট ম্যারেজ করা যায়, এই জন্য ইরান যেতে চায়। এই আমার এতটুকু একটা অভিজ্ঞতা। তো এই হলো মুতাবিয়ের সম্পর্কে আমার অভিজ্ঞতা। হ্যাঁ, এখন ক্ষণস্থায়ী একটা বিয়ে। এখন এই ব্যাপারে ইন ডিটেলস আপনি যদি আরও জানতে ইচ্ছা করে, আপনি স্পিকার মহোদয়কে কেন ডাকতে পারেন। আর অন্যদিকে আমিরে জামাত বা জামাতের সভাপতি ডক্টর শফিক, তাকে ডাকতে পারেন। তারা সবচেয়ে ভালো বলতে পারবেন, এই যেহেতু তারা ইসলামিক স্কলার, যেখানে আসলে মুতাবিয়ার বাংলাদেশের পসিবিলিটিস কি আছে, সম্ভাবনা কি আছে। মুতাবিয়ার বিয়েটুকু এখানেই না, কিন্তু দেখেছি যে যাকে নিয়ে আসলে আলোচনার কেন্দ্রবিন্দু যারা মামুনুল হকের এই অংশটা, সেটা তো উনিও তো একটা ব্যাখ্যা দিয়েছেন। মামুনুল হক উনি যেটা বলেছেন, উনি তো এই জিনিসটাকে বলেছেন যে আমি অ্যাসেসমেন্টটা পড়ে দেখলাম যে ওইটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেটা হলো নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট নামক একটা রিসোর্টে উনি ওনার স্ত্রী, যাকে তিনি বিয়ে করেছেন শরীয়তের বিধান মতে। শরীয়তের বিধান হলো ইলা এবং কবুলিয়াত, এবং এখানে বিয়ে অনুযায়ী ধরেন আপনাকে ওই মামুনুল হক তো তার প্রথম বউ ছিল না, তাই না? না, তার 3 নম্বর স্ত্রী, তার 3 নম্বর স্ত্রী। তো এখানে তো 3 নম্বর না, ইসলামে যেটা আছে 4 নম্বর পর্যন্ত 4 জন আপনাকে বৈধ করা হয়েছে, এটাকে বলা হয় ভ্যালিড ম্যারেজ। কিন্তু আপনি যদি 10টা বিয়ে করে ফেলেন আপনার কোনো অসুবিধা নেই, এটা হবে ইররেগুলার ম্যারেজ। আল্লাহ, আমাদের অনুষ্ঠানটা একদম ইসলামিক বিবাহ নিয়ে হচ্ছে, তাই না? আমাদের রাষ্ট্রীয় আরো ইস্যুতে রাইট। তো এখন সেই জন্য মানে ওনাকে আপনি ইসলামের ধর্ম অনুযায়ী কিন্তু তাকে অবৈধ বলতে পারবেন না। মানে 3 নম্বর বিয়ের জায়গায় যদি সে 30 নম্বর বিয়েও করতে পারতো, তার বিয়েটা বৈধ। তাহলে এখানে মানে ইসলামী ল অনুযায়ী, যেহেতু আমি আইনের ছাত্র, এটা হলো ভ্যালিড ম্যারেজ, ভয়েড ম্যারেজ আর ইররেগুলার ম্যারেজ। তখন ওই যে বিয়েটা হতো 30 নম্বর বউ হতো ইররেগুলার ম্যারেজ। আপনি সম্রাট জাহাঙ্গীরের 800 বউ ছিল, 800 ওয়াইফ ছিল, 8000 ছিল তার দাসীবান্দি। তো তখন তো বড় বড় লোকজন ছিল। এই জন্য মামুনুল হকের এটা নিয়ে বাইরের লোক আমরা যত কিছু বলি না কেন, মানুষের সম্রাট জাহাঙ্গীরের 800 বউ কি করে থাকে? একটা লোকের 800 বউ, এখন এটা তো জাহাঙ্গীর সাহেব বলতে পারবে, আমি তো বলতে পারবো না, যারা লিখছে তারা বলতে পারবে। এখানে আমি মামুনুল হক নিয়ে বলি। কিন্তু আপনি তো এটা পড়েছেন ইতিহাস। হ্যাঁ, আমি পড়েছি, আমি লিখেছি। সামহাউ এভরিবডি ওয়াজ হ্যাপি। অনেক যারা ওই যে 800 বইয়ের যারা বাবা মা, তারা খুবই হ্যাপি যে এরকম রাজ পরিবারে বিয়ে দিতে পেরেছে, তাদের কন্যাকে ওখানে দিয়ে যেতে পেরেছে। এই সময়, ওই সময় তো ওটা একটা স্টাইল ছিল। তাহলে আমরা এই মুতাবিয়ে, রাজ পরিবারের বিয়ে, সম্রাট জাহাঙ্গীরের 800 বিয়ে, এই জায়গা থেকে কি সরে আসবে এখন? একটু সরে শুধু মামুনুল সাহেবের কথাটা বলে এই যে মামুনুল হক সাহেবকে নিয়ে আওয়ামী লীগের লোকজন বা তার বিরোধী যারা পক্ষ, সংসদে বিশেষ করে বিএনপির লোকজন, তারা যাকে এটা নিয়ে মুতাবিয়ে, অবৈধ, তারপর 501 নম্বর রুমে গিয়ে সে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, সে যতই বলুক না কেন,
এটাকে তারা মনে করছে আল্লাহর একটা নিয়ামত, মামুনুল হকরা মনে করছে এটা তাদের একটা মহাবিজয়, মানে মনে করেন যে বিশাল একটা বিজয়। কোনটা? এই যে 501 নম্বর রুমে যে ঘটনা ঘটছে, মানে সে যে এখানে গিয়ে তার 3 নম্বর স্ত্রী নিয়ে আওয়ামী লীগের গুন্ডাদের হাতে ধরা পড়েছেন, তারা তাকে মেরেছে, চর থাপ্পড় মেরেছে, তারপরে সে তাকে জেলে নিয়েছে, তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে রেপ কেস করিয়েছে। এই টোটাল প্রক্রিয়াটা তার কাছে মনে হচ্ছে এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এবং এখানে সে বিজয়ী হয়েছে। একটা কথা বলবো, বলেন। মানে আমার ব্যক্তিগত কিউরিওসিটি, আপনাদের কখনো মোতা বিয়ের আগ্রহ হয়নি আপনার? মানে এখন পুরুষের যে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি সত্য কথা বলেন, প্রত্যেকটা পুরুষ এখানে সে একাধিক বিয়ে করতে চায়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার একটা নির্দিষ্ট সময় এসে সব পুরুষই বলে যে না না না, আমার ওই সমস্ত জিনিস নেই। আপনি যে সংসদে বসে সবাই যে মুতা বিয়ে নিয়ে আলাপ আলোচনা করছে, সবারই একটা সুরসুরি আছে, একটা আগ্রহের জায়গা তৈরি হচ্ছে যে, হ্যাঁ, সবারই এটা নিয়ে একটা সুরসুরি আছে। যারা অভিযোগ করছে তারও সুরসুরি আছে, আর যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরও সুরসুরি আছে, আর যারা গালাগালি করছে তাদেরও সুরসুরি আছে। একটা নতুন আগ্রহের কেন্দ্রবিন্দুতে তৈরি Right, হচ্ছে, এটা শুরু সেন্টার হয়েছে। ফর গ্র্যাভিটি মুতা বিয়ে। Right. আচ্ছা, আমি আপনার কাছে ছোট করে জানি, নিশ্চয়ই আপনার মুতা বিয়ের প্রতি আগ্রহ জন্মেনি। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা জানতে চাই, এই যে অর্থের যে জায়গাটা বলছে, আজকে তো জানেন খবরের শিরোনাম, সুইস ব্যাংকের টাকা যেটা পাচার হয়ে গেছে 2025 সালে ডক্টর ইউনূসের সময় সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ। তাহলে টাকা তো পাচার, এবং পাচার করা টাকা ফিরিয়ে আনা এবং পাচার রোধ করাটাই তো একটা বিশাল উদ্দেশ্য ছিল, কিন্তু সেখানে পাচার হয়ে গেল 25 সালে ডক্টর ইউনূসের আমলেই। দেখেন, আমরা যখন ডক্টর ইউনূস দায়িত্ব নিলেন এবং যে মাসের দিন, ওই মাসের শেষে সবগুলো রাজনৈতিক দলকে ডেকেছিলেন ক্রিয়াশীল। আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ওনার সঙ্গে দেখা করি, আমি ছিলাম সেই টিমে, এবং তার কাছে 20টা সংস্কার প্রস্তাব আমরা একটা বই আকারে দিই, এবং সেখানে প্রথম কথাই ছিল যে বিগত সরকারের সময় প্রচুর অর্থ পাচার হয়েছে, এগুলো নিয়ে নানান অনুসন্ধানী রিপোর্ট আছে। তো আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন এই অর্থ পাচার বন্ধ করা এবং এই অর্থগুলো ফেরত আনা, এটা আপনার প্রধান কাজ হবে। এবং অর্থনৈতিকভাবে যদি একটা রাষ্ট্র স্থিতিশীলতা না পায়, সমৃদ্ধ না হয়, তাহলে সেই দেশে গণতন্ত্র বলেন, আইনের শাসন, সে রাষ্ট্রই তো টিকবে না। আপনারা তো শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছিলেন। আমরা যে এই কথাগুলো বললাম, আর আজকে আপনি দেখেন যেই রিপোর্ট আসছে, যেটা আপনি বললেন 2025 সালে 2025 সালে টাকা পাচার তার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় সবচেয়ে বেশি অর্থ পাচারটা হলো। তাহলে আপনারা কার কাছে অর্থ পাচার ফিরিয়ে আনার জন্য কাকে এখন আপনারা এই যে গার্জিয়ান ওনাকে মানলেন? বললাম, দেখেন আমরা যেটা বলেছিলাম যে একটা পরিবর্তন হয়েছিল, যে একটা বৈষম্যহীন একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনের কথা আমরা বলছি, তো এখন এই যে পরিবর্তনটা হলো, কিন্তু পরিবর্তনের পরে আমরা যার কাছে দায়িত্বটা দিলাম এবং উনি যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করলেন, সেই জায়গায় ওনার যে ঘটনাগুলো দেখেছি, ব্যক্তিগত আক্রোশ ছাড়া ওনার কাছে আমরা দৃশ্যমান কিছু পাইনি। একাধিকবার ওনার সঙ্গে আমি গিয়েছি, কথা বলেছি। সেই ব্যক্তিগত আক্রোশ হচ্ছে আমরা যেটা মনে করেছি, তার যেটা যে শেখ হাসিনার সময় উনি কিছু মামলা মকদ্দমায় পড়েছিলেন, এবং সেই কারণে ওনার ভিতরে একটা ক্ষোভ ছিল। যদি আপনি লক্ষ্য করে দেখেন যে উনি শপথ নিয়েছেন, যেটা যে উনি তো মানে রাগ বিরাগ এগুলো তো ওনার ভিতরে থাকার কথা না, কিন্তু শপথ নেওয়ার পরে উনি আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে পারেন নাই, অর্থ পাচার বন্ধ করতে পারেন নাই। ওনার সরকারে যারা ছিল এবং যারাই আন্দোলনের অংশীজন বলে দাবি করে, তাদের মন্ত্রণালয়ে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কথা চিত্র কিন্তু আসলো, কিন্তু উনি তো অসহায়ের মতোই থাকলেন, কিন্তু সেটার কোনো দৃশ্যমান পেলেন না। শুধু ডিফেন্স নিয়েছেন আর নিজেকে নিজের জায়গা থেকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করেছেন, ইউনিভার্সিটি করেছেন, কর্ম করেছেন। আমি সেই কথাটাই আসছি যে দেখা যাচ্ছে যে ওনার সময়ে এই যে দুর্নীতির যে চিত্রটা আসলো, ওনার ক্যাবিনেটের যারা উপদেষ্টা ছিল, কিচেন ক্যাবিনেট, কিন্তু উনি সেখানে কিছু করলেন না। পাশাপাশি দুদক যে মানে কাজটা করলো, যে তাদের কয়েকজনের যদি দেখেন যে 2 জন উপদেষ্টা, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং কি বলে স্থানীয় সরকার উপদেষ্টার যে পিএস বা পিও যারা ছিল, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন এবং তাদের এনআইডি কার্ড ব্লক করলেন, কিন্তু আজ পর্যন্ত তো দৃশ্যমান কিছু হলো না। এখন এই জায়গাটায় বলছি, উনি কি করলেন, ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল অনৈতিকভাবে সেটা উনি শেষ করে নিলেন, এরপরে যা যা অন্যান্য সুবিধাগুলো নিলেন। তার মানে এই যে এতগুলো মানুষ জীবন দিল, তাদের যে মামলা মকদ্দমা, আমি ছোট্ট একটা জিনিস বলি, একটা মামলা একটু থামাই, কিছু বেয়াদবি নেবেন না। সেটা হচ্ছে আপনারা বললেন যে অতীতে যে টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনার জন্য আপনারা ডক্টর ইউনূসের কাছে একটা তালিকা দিলেন, দিয়ে আবেদন করলেন। কিন্তু এখন যে ইতিহাস বলছে কিংবা তথ্য বলছে যে ওনার আমলেই সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে, এখন ওনার বিরুদ্ধে কাউরি সরকারের কাছে কি আপনারা আবার কোনো আবেদন করবেন? এখন দেখেন এই সরকার ওই টাকা ফেরত আনার জন্য এই সরকারের কাজটা কি, এই সরকারের দায়িত্বটা হবে, আমরা বারবার বলেছি যে এই যে রাষ্ট্রের অর্থ যারা পাচার করেছে এবং তাদেরকে চিহ্নিত করা। ধরেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বললেন যে এই পরিমাণ অর্থ পাচার হয়েছে, আমরা আশা করেছিলাম যে উনি এটাও বলবেন যে কারা কারা অর্থ পাচার করলো।